প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটি হলো ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি, তার বৈশিষ্ট্য কি, সেগুলো আমি পরে আসছি। তার আগে ড্রামাটিক মনোলগ নিয়ে একটি ভিডিও করার মূল কারণ হলো, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা আছে, যেটি হলো ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে একটি কবিতার টাইপ। আমরা বলতে পারি যেটা কবিতার একটা সাব টাইপ। তোমরা জানো কবিতা নানা ধরনের হয়, এপিক, লিরিক, সনেট, ওড, ব্যালাড, ড্রামাটিক মনোলগ ইত্যাদি ইত্যাদি। তো সেই এক ধরনের কবিতা হলো ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ যে লোকটির হাত ধরে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল এবং সবচেয়ে বেশি স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, তিনি হলেন ভিক্টোরিয়ান যুগের একজন অসামান্য কৃতিত্বের কবি রবার্ট ব্রাউনিং। আমরা বলতে পারি ড্রামাটিক মনোলগ ওয়াজ পারফেক্টেড বাই রবার্ট ব্রাউনিং। হি ইজ নন প্যারালাল ইন দিস ফিল্ড অফ পোয়েট্রি। অর্থাৎ ড্রামাটিক মনোলগকে আমরা একটা কথা বলতে পারি, ড্রামাটিক মনোলগ শুরু হয়েছে রবার্ট ব্রাউনিংকে দিয়ে, ড্রামাটিক মনোলগ শেষ হয়েছে রবার্ট ব্রাউনিংকে দিয়ে। ড্রামাটিক মনোলগ পপুলারাইজড হয়েছে, পায়োনিয়ার হয়েছে, পারফেক্টেড হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের দ্বারা। রবার্ট ব্রাউনিংয়ের যত কবিতা, তার একটা সিংহভাগ ড্রামাটিক মনোলগ। তোমাদের সিলেবাসের অন্তর্গত মাই লাস্ট ডাচেস, অ্যান্ড্রিয়া ডেল সাটো, পরফেরিয়াস লাভার, ফ্রা লিপ্পো লিপ্পি, দ্য ল্যাবরেটরি, গ্রামার গুটুমস নিডল, লাস্ট রাইড টুগেদার, দ্য লিস্ট উইল কন্টিনিউ অ্যান্ড কন্টিনিউ। তো যেহেতু মাই লাস্ট ডাচেস আমি বললাম এটা পিওরলি একটা ড্রামাটিক মনোলগ, তো প্রথমে একবার আমরা আলোচনা করব যে ড্রামাটিক মনোলগ কবিতাটা কি। ড্রামাটিক মনোলগে স্পিকার, নট দ্য পোয়েট, এখানে কিন্তু স্পিকার কবি নয়, স্পিকার। যেমন মাই লাস্ট ডাচেস কবিতাটা যখন পড়াবো দেখবে দ্য ডিউক, বা যখন ল্যাবরেটরি কবিতাটা পড়বে তোমরা দেখবে দ্য জিল্টেড লাভার, বা যখন পরফেরিয়াস লাভার কবিতাটা পড়বে পরফেরিয়াস লাভার, নট দ্য পোয়েট। তাহলে দ্য স্পিকার একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে, একটা ক্রুশিয়াল মোমেন্টে তার নিজের বক্তব্য তুলে ধরবে। কাকে তুলে ধরবে? যে অন্য কোনো একটা ব্যক্তিকে, যে ব্যক্তি ডায়ালগে অংশগ্রহণ করবে না, সে প্যাসিভ হয়ে রয়ে যাবে, কিন্তু আমরা তার উপস্থিতিটা বুঝতে পারব। এবং স্পিকার তার বক্তব্য রাখার সময় নিজের অজান্তেই তার মনের কথা, তার ভিতরের কথা, তার মনস্তত্ত্বের কথা প্রকাশ করে যাবে। এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো দ্য স্পিকার of a dramatic monologue unfolds his inner mind to a passive listener in a very critical situation and in a very critical moment. That is called dramatic monologue. তার ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্যগুলো যদি আমি ভালো করে বুঝি, তাহলে ড্রামাটিক মনোলগ কবিতাটা বুঝতে পারবো। স্পিকার একজন, যিনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে বা ক্রিটিক্যাল মোমেন্ট অফ লাইফে তার মনের কথা প্রকাশ করছে। তিনি কার কাছে প্রকাশ করছেন? একজন দ্বিতীয় ব্যক্তির কাছে। তিনি তার কথা শুনছেন, কিন্তু তিনি কবিতায় অংশগ্রহণ করছেন না, কিন্তু তিনি যে আছেন তার এই উপস্থিতিটা আমরা বুঝতে পারি। আর 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে ড্রামাটিক মনোলগের যে স্পিকার,
তিনি তার যে ইনার মাইন্ড, যে ইনার সাইকোলজি, তার ভিতরের যে মনস্তত্ত্বটা, সেটাকে সে কি করবে? আনফোল্ড করবে, ডাইভার্জ করবে, রিভিল করবে, প্রকাশ করে দিবে। এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। যখন আমরা মাই লাস্ট ডাচেস পড়ব, তখন দেখব ডিউক তার নিজের কথা, তার নিজের চরিত্র, তার নিজের সাইকোলজি, তার নিজের সোল রিভিল করছে। কার কাছে? না ঘটকের কাছে, যে তার আরেকটি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। তার জন্য এই রবার্ট ব্রাউনিং এর যে ড্রামাটিক মনোলগ, এগুলোকে বলা হয় সোল স্টাডি। সোল স্টাডি অর্থাৎ মানুষের ভিতরের যে আত্মা, তার স্টাডি, তার গবেষণা, তার আলোচনা। আর ড্রামাটিক মনোলগ আর সাইকোলজিক্যাল পোয়েমস, এই কবিতাগুলো কি করে? রিভিল করে স্পিকারের সাইকোলজি, তার ইনার মাইন্ড, তার ক্যারেক্টার, তার মেন্টালিটি, তার সেন্টিমেন্টালিটি, সব কিছু প্রকাশ করে কে? ড্রামাটিক মনোলগ। মাই লাস্ট ডাচেস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ। তো যখন আমরা এই কবিতাটা পড়ব, তখন এই ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্যগুলো সব দেখতে পাবো। তো তোমরা পরের ভিডিও ফলো করবে, যেখানে আমি মাই লাস্ট ডাচেস কবিতাটা পড়াবো উইথ দ্য রেফারেন্স টু অল দিস traits and features of dramatic monologue. Thank you.